Okay, so today I discuss about reaction mechanism. Okay, so previously I discussed about, that is WB said teaching aptitude. I discuss about lots of concept and then I discuss about some of questions. Okay, so today I discuss about reaction mechanism. This is the short of break. After that I continue the general aptitude of WB said. Okay, যেহেতু দুটো একই রকমের টপিক, অলমোস্ট জেনারেল অ্যাপটিটিউড, সো দুটো জেনারেল অ্যাপটিটিউডের মাঝখানে আমি একটা শর্ট অফ ব্রেক নিচ্ছি, সেটা হলো রিয়াকশন মেকানিজম। খুবই শর্ট অফ ডিসকাশন দ্যাট শুড বি আই ডু ইন টুডেস ক্লাস। ওকে, তো ফার্স্ট অফ অল দ্যাট ইজ reaction mechanism. Reaction mechanism. Okay, so what do you mean about reaction mechanism? Reaction mechanism is detailed step-by-step description of a chemical reaction showing as to how reactants that should be converted into product, and this pathway, especially this pathway is called as mechanism, reaction mechanism. Okay, so now write a detailed step by step description of a chemical reaction দেখা যাচ্ছে কি? A detailed step-by-step description of a chemical reaction. Okay, showing as to how reactants convert into product. Okay, ওকে, এবার মেকানিজমের সঙ্গে আমি কোন জিনিসটাকে রিলেট করতে পারি? অ্যাজ ফর এক্সাম্পল, সাপোজ, জাস্ট গেস, কোন জিনিসটাকে আমি রিলেট করতে পারি? দেখো, মেকানিজমের সঙ্গে আমার রিলেট করতে পারি হলো, ধরো তুমি কোনো জায়গায় যাবে, তোমার ডেস্টিনেশন একটা, ধরো সাপোজ ইউ আর গোয়িং ফ্রম শিলিগুড়ি টু কলকাতা। ওকে, তো দেয়ার মাস্ট বি লটস অফ পাথওয়ে ক্যান বি দেয়ার। ইউ ক্যান গো থ্রু দ্য ফ্লাইট, you can go through the train, you can go through the bus, you can go private car, lots of pathway is there. Okay, তুমি ট্রেনে যেতে পারো, তুমি ফ্লাইটে করে যেতে পারো, বাগডোগরা টু কলকাতায় যেতে পারো, এছাড়া তুমি কারে যেতে পারো, প্রাইভেট কার যাদের যেতে পারো, বা বাসে যেতে পারো। তো দেয়ার মাস্ট বি লটস অফ পাথওয়ে। ওকে, অ্যান্ড সেই পাথওয়েতে তোমাকে কোথায় যেতে হবে? শিলিগুড়ি টু কলকাতা। তো দিস শুড বি কোরিলেটেড টু দিস, তোমাকে রিয়াক্টেন্ট দেওয়া হয়েছে, রিয়াক্টেন্ট থেকে তোমাকে প্রোডাক্ট তৈরি হতে হবে। তো তার লটস অফ পাথওয়ে হতে পারে, তো সেই পাথওয়েকে বলা হয় মেকানিজম, রিয়াকশন মেকানিজম। এবার এখানে তোমার একটা তফাৎ আছে, সেটা হলো তোমার যেমন কলকাতা বা শিলিগুড়ির যে গল্পটা বললাম, সেটার ক্ষেত্রে কি হতো, তোমার বাসে করে যাও, ট্রেনে করে যাও, তুমি ফ্লাইটে করে যাও, আলটিমেটলি তুমি কলকাতায় পৌঁছাবে, সেটা হলো মেন কথা। ঠিক আছে, তো সেটার সঙ্গে শুধুমাত্র তোমার টাইম ইজ এ ফ্যাক্টর, টাইমটা তোমার কোথাও কম লাগতে পারে, কোথাও বেশি লাগতে পারে, রাইট? কিন্তু এক্ষেত্রে
এক্ষেত্রে রিয়াকশন মেকানিজমের ক্ষেত্রে তোমার মেকানিজম ভিন্ন হলে অনেক ক্ষেত্রে প্রোডাক্টটাও পাল্টে যায়, যে প্রোডাক্টটা হওয়ার কথা সে প্রোডাক্টটা হয় না, অন্য কোনো প্রোডাক্ট হয়। তো দ্যাটস ওয়াই রিয়াকশন মেকানিজম ইজ সামহাউ মাচ মোর ইম্পর্টেন্ট, ওকে, ইন কেমিস্ট্রি। ওকে, সো নাও এটা মুছলাম। ওকে, এবার আমরা স্টার্ট করব। কোথায় রাখলাম, এবার দেখো রিয়াকশন মেকানিজম। রিয়াকশন মেকানিজমকে আমরা কি ভাগে ভাগ করতে পারি? বেসিক্যালি একটা তুমি ভাগ করতে পারো কনসার্টেড, আর এটা তুমি কি ভাগ করতে পারো নন কনসার্টেড। ওকে, এবার দেখো কনসার্টেড আর নন কনসার্টেড, ঠিক আছে। কনসার্টেড মিনস যেখানে তোমার বন্ড ব্রেকিং করা অ্যান্ড বন্ড মেকিং করা ইন সেম স্টেপে হবে। মানে ধরো তোমার একই সঙ্গে কোনো একটা বন্ড ভেঙে যাচ্ছে, কোনো একটা বন্ড কি হচ্ছে জুড়ে যাচ্ছে। ওকে, একটা কথা মনে রাখবে, যখনই আমরা প্রোডাক্ট ফর্মেশন করি তখন কি হয়, যখন প্রোডাক্ট হয় তখন কি হয়, কিছু বন্ড ভেঙে যায়, কিছু বন্ড তৈরি হয়। অ্যাজ ফর এক্সাম্পল, সাপোজ ইউ আর গোয়িং ফ্রম ওয়ান স্কুল টু আদার স্কুল। সাপোজ তোমার এইচএস হয়ে গেছে, তুমি এখন কলেজে যাবে। ওকে, তো তোমার কি হবে, তোমার পুরনো কিছু বন্ধুর সঙ্গে তোমার বন্ডিংটা কিছুটা কমে যাবে, নতুন বন্ধু হবে, সেই নতুন বন্ধুর সঙ্গে বন্ডিংটা ক্রিয়েট হবে। Same things can be happen in the mechanism. There must be some bonds that should be break and then some bonds that should be formed. কিছু বন্ড ভেঙে যায়, কিছু বন্ড তার বদলে তৈরি হয়। এবার কথা হলো এই বন্ড ভাঙা আর বন্ড জোড়া যদি একই সঙ্গে হয়, that should be concerted. So this is called concerted mechanism. এবার যে ক্ষেত্রে তোমার বন্ড জোড়া বা বন্ড ভাঙা একই সঙ্গে হয় না তাদেরকে বলা হয় নন কনসার্টেড মেকানিজম। ওকে, এবার একটা জিনিস মনে রাখবে, কনসার্টেড মেকানিজমে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কী পাবে, ট্রানজিশন স্টেট পাবে। ট্রানজিশন স্টেট কি, এমন একটা এনার্জেটিক হাই এনার্জেটিক স্টেট বা হাই এনার্জেটিক একটা স্টেট থাকবে মলিকিউলের, যেটা কি করবে তোমার বন্ড ব্রেকিং আর বন্ড মেকিংকে একই সঙ্গে শো করবে, ঠিক আছে। আর নন কনসার্টেডের ক্ষেত্রে তুমি কি পাবে, ইন্টারমিডিয়েট পাবে। এবার দেখো ইন্টারমিডিয়েট আর তোমার ট্রানজিশন স্টেটের কি তফাৎ। সাপোজ একটা গ্যাপ তুমি দেখলে, এবার এটা ধরো এনার্জি, এটা হলো রিয়াকশন কোঅর্ডিনেট। সাপোজ দিস ইজ এ রিয়াকশন কোঅর্ডিনেট, এদিকে আছে। ওকে, তো তুমি ইন্টারমিডিয়েট যখন তুমি পাবে, তখন তুমি একটা ভ্যালি পাবে। ভ্যালি মানে এইখানে একটা গর্তের মতো একটা পাবে, এই যে মাঝখানে এটা আছে, এটাকে বলা হয় ভ্যালি। এই ভ্যালিটা হচ্ছে ইন্টারমিডিয়েট। দেখা যাচ্ছে কি, ভ্যালিটা হচ্ছে ইন্টারমিডিয়েট। ছবিটার জন্য কি ডিস্টার্ব হচ্ছে দেখি, না ঠিকই আছে। দেখা যাচ্ছে কি, দেখা হলো নাকি রিফ্লেকশন পড়ছে? 1 মিনিট। এবার মনে দেখা যাচ্ছে, রিফ্লেকশন পড়ছে না। ওকে, তো দেখো সাপোজ এটা যদি আমি গ্রাফ করি, এটা এনার্জি, এখানে আছে রিয়াকশন কোঅর্ডিনেট। ঠিক আছে, তো এরকম যদি থাকে সিস্টেম, এই যে ভ্যালি, এখানে থাকে তোমার ট্রানজিশন স্টেট, এখানে থাকে ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট কোথায় থাকে, এই চূড়োতে থাকে ট্রানজিশন স্টেট। ওকে, কিন্তু
এই ভ্যালিতে থাকে হলো ইন্টারমিডিয়েট। ওকে, এবার যখনই তুমি দেখবে কনসার্টেড স্টেপের, যখনই দেখবে কনসার্টেড স্টেপ, তখন তুমি কি দেখবে কনসার্টেড স্টেপ ফর কনসার্টেড স্টেপ, তখন দেখবে এনার্জি আছে, রিয়াকশন কোঅর্ডিনেটও আছে আরসি, কিন্তু তোমার কোনো ভ্যালি নেই, ডাইরেক্ট ট্রানজিশন স্টেট থাকবে, কোনো ইন্টারমিডিয়েট থাকে না, সাধারণত ইন্টারমিডিয়েট থাকে না। এবার যেগুলো নন কনসার্টেড সেখানে দেখবে এনার্জি অ্যান্ড রিয়াকশন কোঅর্ডিনেট, তোমার রিয়াকশন ভ্যালিও থাকবে, ইন্টারমিডিয়েট থাকবে। তো এই ধরনের জিনিসগুলো দেখা যায়, ঠিক আছে? ওকে, তো এটা হয়ে গেল ইন্টারমিডিয়েট। এটা ট্রানজিশন স্টেট 1, ট্রানজিশন স্টেট 2, একইভাবে এখানেও ট্রানজিশন স্টেট 1, ট্রানজিশন স্টেট। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? তোমার পর্বতের চূড়ার মতো আছে ট্রানজিশন স্টেট, আর দুটো পর্বতের মাঝখানে যে গর্তটা আছে সেখানে কি আছে? ইন্টারমিডিয়েট। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট দেখা যাচ্ছে কি? ওকে, সো নেক্সট ওয়ান, এবার আমরা গল্প করব কনসার্টেড মেকানিজম। Concerted mechanism, the mechanism concerted mechanism, the mechanism which involves the breaking and making of bond that take place simultaneously on approach of reactants, reactant হতে পারে, reactants হতে পারে, যাই হোক, ঠিক আছে? অনেক এমন অনেক মলিকিউল আছে যারা নিজেদের মধ্যে এন্ডোসাইক্লিক বলে ইলেকট্রোসাইক্লিক রিয়াকশন হয়, ঠিক আছে? সেগুলো আমি আর যাচ্ছি না। তো রিয়াক্টেন্টস বা রিয়াক্টেন্ট যাই বলো, উইদাউট ফর্মেশন অফ ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট ইজ নট ফর্ম। ওকে, is called concerted mechanism. Concerted mechanism. Okay, কি বললাম? আবার বলছি, the mechanism which involves the breaking and making of bond that take place simultaneously an approach of reactants without formation of intermediate, এখানে অফ হবে, that is called as concerted mechanism. দেখা যাচ্ছে কি? I think দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ওকে, ওকে, তাহলে বোঝো যে মেকানিজম, the mechanism which involves the breaking and making of bond that take place simultaneously, একই সঙ্গে
বন্ড ভাঙবে, বন্ড গড়বে, বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড মেকিং, দ্যাট শুড বি সাইমেন্টানিয়াসলি অর same time that should be happen. Okay, and there must be no intermediate. It's called as concerted mechanism. Okay, ঠিক আছে, এটা আমি বুঝলাম, দেখে নাও। ওকে, এবার মুসলাম। এবার দেখো এর উদাহরণ কি, ওই কনসার্টেডেই আছে, হ্যাঁ অন্য কোথাও নেই, কনসার্টেড মেকানিজমে উদাহরণ যদি বলো তাহলে কি হবে? সবচেয়ে ভালো উদাহরণ হলো পেরিসাইক্লিক রিঅ্যাকশন। পেরি ফর পেরি মানে মনে হয় ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট, আই থিঙ্ক সাইক্লিক মানে সাইকেল, তো এটা থেকে আসে পেরিসাইক্লিক। আমি পেরিটা তাও দেখে নিব, পেরিসাইক্লিকটা আমি পড়েছি কিন্তু মনে পড়ছে না এখন। তো পেরিসাইক্লিক রিঅ্যাকশন এটা খুব ভালো উদাহরণ। পেরিসাইক্লিক রিঅ্যাকশন কিন্তু ফার্স্ট রিঅ্যাকশন। পেরিসাইক্লিক রিঅ্যাকশন মধ্যে কি কি পড়বে? পেরিসাইক্লিক রিঅ্যাকশন মধ্যে এক্সোসাইক্লিক 1 নাম্বার, 2 নাম্বার কি পড়বে? সিগমাটপিক রিঅ্যাকশন। সেখানে তোমার সিগমাটপিক রিঅ্যাকশনের মধ্যে 3, 3, 1, 5 আর কি কি আছে, 3, 3 যত রকমের সিগমাটপিক রিঅ্যাকশন হোক। তারপরে কি আছে? সাইক্লোঅ্যাডিশন। ওকে, 4th নাম্বারে কি আছে তোমার? গ্রুপ ট্রান্সফার। 5 ইন রিঅ্যাকশন। 6 আরও আর কি আছে, আরেকটা খুব ভাইটাল ওয়ান আমি ভুলে যাচ্ছি, আই থিঙ্ক সাইক্লোঅ্যাডিশন, সিগমাটপিক, ইলেকট্রোসাইক্লিক রিঅ্যাকশন, গ্রুপ ট্রান্সফার, চিলেটপিক রিঅ্যাকশন। তো লটস অফ রিঅ্যাকশন আছে। এবার যখন সাইক্লোঅ্যাডিশন বলবে তার মধ্যে খুব খুব ইম্পর্টেন্ট ডিএসআরএল রিঅ্যাকশন, সেটাও কনসার্টেড মেকানিজম। এছাড়া 1,3 ডাইপোলার যে সাইক্লোঅ্যাডিশন সেটাও তোমার পেরিসাইক্লিক রিঅ্যাকশন। 2,2 cycloaddition, 2 + 2, which are basically having electron withdrawing group, electron donating group. তোমার 2 + 2 cycloaddition কিন্তু থার্মালি হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় 2 + 2 cycloaddition একটা স্পেশাল কেস আছে যেখানে তোমার একটা কম্পোনেন্টের সঙ্গে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে আর এটার মধ্যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, তো সেটার রিঅ্যাকশনটাও তোমার কনসার্টেড মেকানিজমের মধ্যে পড়বে। ঠিক আছে, এছাড়া আর কি আছে? এছাড়া আই থিঙ্ক SN2টাও তুমি বলতে পারো কনসার্টেড মেকানিজম। SN2 বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, দ্যাট ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বাই মলিকিউলার। ওকে, তো বেসিক্যালি সেখানেও তোমার ইনকামিং গ্রুপ আর যে লিভিং গ্রুপ একই সঙ্গে বেরোয় আর ঢুকে, তো দ্যাটস ওয়াই তুমি বলতে পারো যে যে লিভিং গ্রুপটা বেরোচ্ছে সে লিভিং গ্রুপ আর কার্বনের মাঝখানে যে বন্ডটা সেটা কি হচ্ছে, ব্রেক করছে। একই সঙ্গে ইনকামিং গ্রুপটা যে ঢুকছে, এই যে কী বলবো, এখানে ধরো তোমার লিভিং গ্রুপটা আছে, এবার তুমি এখানে এনে যখনই ঢুকাবে তখন কি হচ্ছে, এটা আস্তে 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 ছেড়ে দিচ্ছে, দিয়ে এটার সঙ্গে এটা জয়েন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যার জন্য ইনভার্সনটা হচ্ছে। আমি আবার দেখাচ্ছি। সাপোজ এই যে এখানে একটা সাপোজ এক্স গ্রুপ আছে, এই গ্রুপটা এক্স, এই গ্রুপটা এক্স, এই যে এই চকটা হলো এক্স। এবার এখান থেকে একটা ওয়াই এসে ঢুকছে 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 ঢুকছে, এবার এখানে একটা ট্রানজিশন স্টেট তৈরি হবে, আর এক্সটা বেরিয়ে যাবে, ওয়াইটা এখানে থেকে যাবে। ঠিক আছে, এই প্রোডাক্টটা তৈরি হবে। এবার যখন এই প্রোডাক্টটা হবে এটাকে কি বলা হচ্ছে, ইনভার্সন। দিস ইজ ইনভার্টেড প্রোডাক্ট, এটা হলো SN2। ঠিক আছে, আর তোমার SN1টা কিন্তু তোমার কনসার্টেড হবে না। SN1-এ কি হয়, তোমার প্রথমেই ধরো বন্ডটা এখানে এক্স আছে, এক্স গিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে এখানে এই জায়গাটা ভ্যাকেন্ট থাকলো। এবার যে ইনকামিং গ্রুপটা হবে সেটা এই দিক দিয়েও ঢুকতে পারে, এই দিক দিয়েও ঢুকতে পারে, এই দিক দিয়েও ঢুকতে পারে, এই দিক দিয়েও ঢুকতে পারে। তো দিস ইজ কল্ড SN1। SN1-এ কি হচ্ছে, প্রথমেই বন্ডটা ব্রেক হয়ে যাচ্ছে, পরে গিয়ে আরেকটা বন্ড তৈরি হচ্ছে। তো দিস ইজ নট এ কনসার্টেড, দিস ইজ নন কনসার্টেড। ওকে, এবার দেখো খুব ভালো উদাহরণ দিচ্ছি, DSLR রিঅ্যাকশন। DSLR রিঅ্যাকশন ইজ দ্য 4 + 2 সাইক্লোঅ্যাডিশন, যেখানে তোমার 4 পাই কম্পোনেন্ট একটা থাকবে, এটা হলো 2 পাই কম্পোনেন্ট। দেয়ার শুড বি এ 4 পাই কম্পোনেন্ট প্লাস 2 পাই কম্পোনেন্ট দ্যাট শুড বি অ্যাটাচড উইথ ইটসেলফ and they produce ultimately cyclic product. কি রকম হয়, এরকম রিঅ্যাকশনটা হবে। দেখি, হ্যাঁ ঠিক আছে। তো এখানে কি হবে, তোমার এরকম একটা প্রোডাক্ট হবে। কিন্তু এবার কথা হলো, এই প্রোডাক্টটা তৈরি হওয়ার আগে একটা ট্রানজিশন স্টেটে উদ্ভব হয়। কি উদ্ভব হয়,
এই যে দেখো, যেই বন্ডগুলো তোমার চেঞ্জ হবে না সেই বন্ডগুলো তুমি স্ট্রেট লাইন দিবে, আর যেই বন্ডগুলো ভাঙছে সেগুলোকে তুমি ডটেড লাইন দিবে, যেই বন্ডগুলো তৈরি হচ্ছে সেই বন্ডগুলোকে তুমি ডটেড লাইন দিবে। আমি আবার বলছি, I will be repeat again. The bond which are not changed during the reaction, that should be the straight line. Okay, that should be the straight line. This is, there must be no change. But the bond which should be break or which should be formed, that should be represented as broken line. Okay, তো এবার দেখো কোন বন্ডটা তৈরি হচ্ছে। This is are called bond making. BM for bond making. ওকে, আমি এটা অন্য কালার দিয়েই বুঝাই, কারণ ডট তো বোঝা যাচ্ছে না, কোন কালার দিয়ে বুঝাবো। একটা গোলাপি কালার একটু আগে ছিল না, এই যে এটা হলো বন্ড ফর্ম করবে, এই বন্ডটা একটা থাকবেই। এবার দেখো এটা হলো বন্ড ফর্মিং বা বন্ড মেকিং BM, এখানে একটা বন্ড ভাঙছে, এখানে তো দুটো কম্পোনেন্ট, একটা বন্ড ভাঙবে সেটা হলো বন্ড ব্রেকিং। ওকে, আর এখানে একটা তোমার ট্রানজিশন স্টেট তুমি এরকম দেখাতে পারো যে এখানে বন্ড ব্রেকিং এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে। তো এই যে আমি পিঙ্ক কালারে দেখাচ্ছি, এখানেই তোমার চেঞ্জেস হচ্ছে, হয় কোথাও বন্ড ব্রেকিং হচ্ছে, হয়তো কোথাও বন্ড মেকিং হচ্ছে। এখানে বন্ড ব্রেকিং হচ্ছে BB, এখানে বন্ড মেকিং হচ্ছে BM, এখানে বন্ড ব্রেকিং হচ্ছে BB। ওকে, তাহলে এটা যেহেতু ট্রানজিশন স্টেট, এটাকে তুমি, এটা হাই এনার্জেটিক, দ্যাটস ওয়াই ইট শুড বি রিপ্রেজেন্ট দিস সাইন। এই যে হ্যাশ চিহ্নটা যেটা থাকে মাথার উপর, সেটা ইউজ হয় অ্যাজ এ হাই এনার্জেটিক স্পেসিস, এটা খুব হাই এনার্জেটিক স্পেসিস, দ্যাটস ওয়াই ইট ইজ ডিজিগনেটেড অ্যাজ দিস। ওকে, বোঝা গেল। এবার তোমার কোশ্চেন হলো, তোমার খুব বেসিক থেকে বলছি যে DSR এর রিয়াকশন এন্ট্রপিক্যালি কি ফেভারেবল বা এনথালপিক্যালি ফেভারেবল, ক্যান ইউ এক্সপ্লেন বাই থার্মোডাইনামিক্স? দেখো এনট্রপিক্যালি ফেভারেবল নয়, ডেলএস কিন্তু নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ তোমার প্রোডাক্ট রিয়াক্টেন্ট তোমার দুটো স্পিসিস নিজেদের মধ্যে কম্বাইন করে কি তৈরি করছে, একটা প্রোডাক্ট তৈরি করছে। There must be two species that should be combined to each other to produce one product. So ultimately from two species we get one species. So ultimately DLS will be negative. কারণ আমার যত DLS মানে কি, এনট্রপি মানে কি, তোমার যখন মলিকিউলের সংখ্যা বাড়বে, তোমার প্রোডাক্টের সংখ্যা বাড়বে, তখন তোমার কি হবে, এনট্রপি বাড়বে, রাইট? তার মানে কি DLS মানে কি, DLS means that is entropy of product, minus entropy of reactant. Okay, এবার entropy of product that should be less because একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, কিন্তু রিঅ্যাক্ট্যান্টে দুটো স্পেসিস ছিল, তার মানে কি DLS will be negative. তো এনট্রপিক্যালি নট ফেভারেবল। ওকে, এবার দেখো, এবার আমরা দেখবো এনথেরাপি, DLS, DLH হলো এনথেরাপি, ΔG হলো গিভস ফ্রি এনার্জি। ওকে, তো এবার এনথেরাপি থেকে যদি বলো, তা মনে রাখবে এখানে তোমার পাই বন্ড ভেঙে, দুটো সিগমা বন্ড তৈরি হচ্ছে। There must be two pi bond that should be break and to produce two sigma bond, and sigma bond is much stronger. So that's why DLH is positive. DLH is heat release হয়, DLH is negative, exothermic. Okay, heat will be released. বোঝা গেল? ওকে, এবার নেক্সট ওয়ান, এবার আমরা চলে আসবো নন কনসার্টেড মেকানিজম। যদি নন কনসার্টেড মেকানিজমে বলো, তাহলে নন কনসার্টেড মেকানিজমে কি হয়, এটা এনার্জি, এটা রিয়াকশন করলে বা আরসি আমি পুরোপুরি লিখলাম না, তোমার কি হবে এরকম এরকম এরকম। যখনই দেখবে এই জিনিসটা নিচের দিকে লাই করছে, তার মানে কি প্রোডাক্ট স্টেবিলিটি, এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট স্টেবিলিটি, এটাকে বলা হচ্ছে রিয়াক্ট্যান্ট স্টেবিলিটি। রিয়াক্ট্যান্ট স্টেবিলিটি ইজ লেসার দেন প্রোডাক্ট স্টেবিলিটি, প্রোডাক্ট স্টেবিলিটি ইজ হায়ার। বোঝা গেল? আর এটার সাথে এক্সোথার্মিক গ্যাপ হয়, এন্ডোথার্মিক গ্যাপে এরকম হয়, ঠিক আছে? তো এটা আমি পরে বলবো। এবার দেখো জিনিসটা বোঝো, এবার একটা জিনিস মনে রাখবে, এক্সোথার্মিক এন্ডোথার্মিক আর নট রিলেটেড টু অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জির সঙ্গে কিন্তু রিলেটেড নয়। তোমার আলটিমেটলি হিট রিলিজ হোক বা হিট তৈরি হোক, সেটার জন্য তোমার পাথরেতে কতটা অ্যাক্টিভেশন এনার্জি লাগবে সেটার সাথে সবসময় কিন্তু তোমার ইম্পর্টেন্ট হয় না। মানে কি বলবো, একটা রিয়াকশানকে এত দূর পৌঁছাতে
তোমার অ্যাক্টিভেশন এনার্জি তো লাগবেই। অ্যাক্টিভেশন এনার্জি বলতে কি বোঝায়? এটা হলো অ্যাক্টিভেশন এনার্জি EA1, ঠিক আছে? আর এটুকু হলো তোমার অ্যাক্টিভেশন এনার্জি EA2। ওকে, এবার গোটাটাকে যদি মিলাও তো সেটা হবে থ্রেশহোল্ড এনার্জি, ঠিক আছে? আই থিঙ্ক এই গোটাটাকে বলা থ্রেশহোল্ড এনার্জি, ঠিক আছে? ওকে, এবার দেখো এটা সংজ্ঞা দেখো। The mechanism in which a reaction occurs in two or more steps within the formation of a reactive intermediate. দেখো যে মেকানিজমে তোমার কি হবে, রিয়াকশন অকার হবে যেখানে টু অর মোর স্টেপে হবে, একটা স্টেপে হবে না। আর অবভিয়াসলি বন্ড মেকিং একসঙ্গে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সেখানে ইন্টারমিডিয়েটও থাকে, ঠিক আছে? দিস টাইপ অফ মেকানিজম, মোট কথা দিস মেকানিজম উইচ আর নট কনসার্টেড, দেয়ার মাস্ট বি বন্ড মেকিং দ্যাট শুড বি টেক প্লেস সাইমেন্টেনিয়াসলি, দিস ইজ নট ম্যান্ডেটরি, অ্যাকচুয়ালি হয় না। বন্ড মেকিং একসঙ্গে হয় না এক্ষেত্রে। দেয়ার মাস্ট বি বন্ড বেক অ্যান্ড বন্ড মেক দ্যাট শুড নট বি টেক প্লেস সাইমেন্টেনিয়াসলি, should not বলছি কিন্তু should not be take place simultaneously. And also there must be lots of steps will be there, and there must be reactive intermediate is there, so that's why it is called non-concerted reaction mechanism. Okay, so for concerted mechanism there should be no intermediate, only transition state is there. Okay, and non-concerted mechanism there must be should be intermediate is there along with transition state. বোঝা গেল? কনসার্টেড মেকানিজমে কোনো ইন্টারমিডিয়েট থাকবে না। আর তোমার নন কনসার্টেড মেকানিজমে তোমার ইন্টারমিডিয়েট তো থাকবেই এবং ওই ট্রানজিশন স্টেটও থাকতে পারে। এবার আমরা চলে আসবো বন্ড ফিশন, খুব ইম্পর্টেন্ট পার্ট। বন্ড ফিশন, bond fission basically two types. One is homolytic, another is heterolytic. এবার দেখো হোমোলাইটিক হেটেরোলাইটিক। এবার আমি বলেছিলাম যে অনেক সময় না পরীক্ষায় কোশ্চেন যদি কঠিন হয়, কোশ্চেন যদি আনকমন হয়, তখন অনেক ক্ষেত্রে আমরা নাম দেখেই বুঝে যাই জিনিসটা কীরকম, রাইট? তো মোস্ট অফ দ্য কেসে আমাদের ভুল হওয়ার কি সম্ভাবনা, যদি আমি ফিশন সম্পর্কে না জানি। যদি হোমোলাইটিক ফিশন যদি বলা থাকে হোয়াট ডু ইউ মিন অ্যাবাউট হোমোলাইটিক অ্যান্ড হেটেরোলাইটিক ফিশন, আর আমার নাম দেখে আমাদের যদি এটা মনে হয় হোমোলাইটিক ফিশন মানে যে কোনো একই রকমের অ্যাটম ঘটিত ফিশন, আর হেটেরোলাইটিক মানে আলাদা আলাদা রকমের অ্যাটম ঘটিত ফিশন, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার ঠিক হবে না। উই উইল বি গেট দ্য নো মার্কস, আমরা কোনো মার্কসই পাবো না। কেন পাবো না? সবসময় নাম দেখে আমরা ঠিক জিনিস জাস্টিফাই করতে পারি না। অনেক সময় আমাদের ক্ষেত্রে উপায় থাকে না, কোশ্চেন খুব কঠিন থাকে, তখন সেক্ষেত্রে নাম দেখেই আমাদের সাজেস্ট হতে হয়, নাম দেখে আমাদের গেস করতে হয় যে অ্যাকচুয়ালি ওইটা কী চেয়েছে, ঠিক আছে? কিন্তু যদি আমার এটা মাইন্ডে আসে যে হোমোলাইটিক ফিশন মানে হোমো অ্যাটম টাইপ, মানে একই অ্যাটম থাকবে, আর হেটেরোলাইটিক ফিশন মানে আলাদা আলাদা অ্যাটম থাকবে, তাহলে কিন্তু ফিশন জিনিসটাই কিন্তু আমার গোলমেলে হয়ে যাবে, তাহলে কিন্তু আমার অ্যান্সার ঠিক হবে না। এখানে মনে রাখতে হবে হোমোলাইটিক ফিশন মানে সমানভাবে ভাগ হবে, হেটেরোলাইটিক ফিশন মানে যে কোনো একজন বেশি ভাগটা নিয়ে নেবে। ওকে, এবার আমরা আসবো ওকে বন্ড ফিশন। ফিশন মানে কি? আমি নিউক্লিয়ার কেমিস্ট্রি পড়িয়েছিলাম,
তো নিউক্লিয়ার কেমিস্ট্রির দুটো টার্ম ছিল, একটা হলো নিউক্লিয়ার ফিশন, একটা হলো নিউক্লিয়ার ফিউশন, দুটোই হাই এনার্জেটিক। নিউক্লিয়ার ফিশনে আই থিঙ্ক বড় বড় মলিকিউল থেকে ছোট ছোট মলিকিউল তৈরি হয়, ঠিক আছে। আর নিউক্লিয়ার ফিউশন হলো ছোট ছোট অ্যাটম থেকে বড় অ্যাটম তৈরি হয়। ওকে, তো নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশনে ওখান থেকে আমরা একটা জিনিস পাই, ফিশন মানে কোনো কিছু ভেঙে যাওয়া, ভেঙে যাওয়া। সাপোজ এটা ভেঙে গেল, ঠিক আছে। এবার দেখো এটা প্রায় হোমোলাইটিক্যালি ভাঙছে। এবার যদি এটা এইভাবে ভাঙি তাহলে এটা হলো হেটারোলাইটিক্যালি ভাঙছে, বেশিরভাগটা ও নিয়ে নিচ্ছে, অল্প কিছু এ নিচ্ছে। অ্যাকচুয়াল জিনিসটা এটাই, হোমোলাইটিক মানে একই রকম ভাঙা, ইলেকট্রন ক্লাউডটাকে একই রকম শেয়ার করছে। আর হেটারোলাইটিক মানে ইলেকট্রন ক্লাউডটাকে দুজন বিষমভাবে বা একজন বেশি একজন কমভাবে শেয়ার করছে। মাঝখানে কি থাকে, বন্ডে কি থাকে, একটা বন্ড মানে 2 ইলেকট্রন, কারণ এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন এই ইলেকট্রন দুটো মিলে একটা বন্ড তৈরি হবে। এবার ধরো এখানে এইচ আছে, এখানে সিএল আছে। এবার সিএলই যদি এই দুটো ইলেকট্রন নিয়ে চলে যায় তাহলে এটাকে আমরা কি বলবো, হেটারোলাইটিক ফিশন। ওকে, কিন্তু এটা যদি তা না হয়, এইচ একটা ইলেকট্রন নিয়ে নিজে রাখলো আর এই এইচ একটা ইলেকট্রন নিয়ে রাখলো, সঙ্গে আরেকটা ইলেকট্রনকেও শেয়ার করলো, আরেকটা ইলেকট্রন, মানে মোট কথা দুটো ইলেকট্রনকে সমানভাবে শেয়ার করলো, তাহলে সেটাকে আমরা কি বলবো, সরি শেয়ার কেন বলতেছি, এটা তো আবার কোভ্যালেন্সিতে চলে আসলো। ধরো এ একটা ইলেকট্রন নিয়ে নিল, এ একটা ইলেকট্রন নিয়ে নিল, তো এইচ রেডিকাল এইচ রেডিকাল, তো এটাকে বলা হচ্ছে হোমোলাইটিক ফিশন। আর এখানে কি হচ্ছে, দুটো ইলেকট্রনই ক্লোরিন নিয়ে চলে যাচ্ছে, যে থাক তোকে নিতে হবে না, আমি গোটা ইলেকট্রন ক্লাউডটাকে নিজে নিয়ে চলে যাবো, ঠিক আছে, তোকে এত ভার নিতে হবে না। তাহলে কি হবে, এইচ পজিটিভ হয়ে ঘুরে যাবে, ঘুরে বেড়াবে, আমার কোনো ভার নাই, আমার হাতে কোনো বোঝা নেই, কোনো ব্যাগ নেই, আমি ফ্রিলি ঘুরে বেড়াচ্ছি, এটা হলো এইচ প্লাস। সিএল কি করছে, দুটো হাইড্রোজেনের আর নিজের দুটোনের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাইনাস হয়ে, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে তোমার হেটারোলাইটিক, একজন বেশি বোঝা নিচ্ছে একজন কম বোঝা নিচ্ছে, আর বলতে পারো একজন নেগেটিভ হয়ে বেরিয়ে যাচ্ছে, একজন পজিটিভ হয়ে থাকছে, কিন্তু এটার মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ ব্যাপার নেই। হোমোলাইটিক ক্লিভেজের ক্ষেত্রে দুজন সমানভাবে ইলেকট্রন ক্লাউডটাকে নিয়ে নিচ্ছে, শেয়ার করছে, যার জন্য কি হচ্ছে, কারো কাছে বেশি বোঝা নেই, কারো কাছে বেশি ইলেকট্রনের বোঝা নেই, তো এটাকে বলা হয় হোমোলাইটিক ক্লিভেজ বা হোমোলাইটিক ফিশন। ওকে, okay, the reactions take place due to electron reorganization in the reactant molecule, ঠিক আছে। The reaction take place due to electron reorganization in the reactant molecule. Okay, one or more bond are broken and a new bond or bonds, একটা বন্ড হতে পারে, একের বেশি বন্ড হতে পারে, সেজন্য বন্ড or bonds are formed in the reaction. কি বললাম দেখো, bond fission, the reaction take place due to electron reorganization in the reactant molecule. One or more bond are broken and new bond or bonds are formed in the reaction. So there must be the reaction that should be take place, যেখানে কি হয় দেখো, হোমোলাইটিক হেটারোলাইটিক ফিশন শুধুমাত্র এমনি এমনি হয় না, সেটা কোনো না কোনো রিয়াকশনে হচ্ছে, ঠিক আছে। তো সেই রিয়াকশনে কি হয়, ইলেকট্রন রিঅর্গানাইজেশন হয়। রিঅর্গানাইজেশন কেন বলছে, অর্গানাইজ মানে কি, অ্যারেঞ্জমেন্ট করা, একটা ভালো অ্যারেঞ্জমেন্ট করা। রিঅর্গানাইজ মানে
পুনরায় অ্যারেঞ্জমেন্ট করা, বুঝতে পারছো? অর্গানাইজ অ্যান্ড রিঅর্গানাইজ। অর্গানাইজ মানে শুধুই অর্গানাইজ করা, অ্যান্ড রিঅর্গানাইজ মানে পুনরায় অর্গানাইজ করা। আগে যেটা ছিল সেখান থেকে আবার পুনরায় অন্যরকম অর্গানাইজ করা। একটা বন্ড এরকম ছিল, একটা বন্ড এরকম ছিল, এবার সেটাকে হোমোলাইটিক হোক হেটারোলাইটিক হোক, এইভাবে হোক বা এইভাবে হোক, তোমার হোমোলাইটিক হোক হেটারোলাইটিক হোক, যেভাবেই হোক সেটা আবার নতুন করে নতুন করে অর্গানাইজ করা হচ্ছে। দ্যাটস ওয়াই দিস টার্ম ডাজ রিঅর্গানাইজেশন। ওকে, বোঝা যাচ্ছে? ওকে, সো দ্য রিয়াকশন টেক প্লেস ডিউ টু ইলেকট্রন রিঅর্গানাইজেশন। একটা রিয়াকশন হচ্ছে যেখানে তোমার ইলেকট্রন রিঅর্গানাইজেশন হচ্ছে ইন দ্য রিয়াক্টিভ মলিকিউল, আর যেখানে এক বা একাধিক বন্ড কি হচ্ছে, ভাঙছে, এক বা একাধিক বন্ড তৈরি হচ্ছে। তো এই ধরনের রিয়াকশনকে বলা হয় বন্ড ফিশন। বন্ড ফিশন, সব ধরনের রিয়াকশনকে তুমি বন্ড ফিশন বলতে পারো। কেন? কারণ সেখানে বন্ড তো ভাঙছে, তো সেই বন্ড হয় হোমোলাইটিক্যালি ভাঙবে, নয়তো হেটারোলাইটিক্যালি ভাঙবে। ওকে, ওকে নেক্সট।